লেকচার কত 8, পরিমাণগত রসায়ন, তাই না? কি গো লেকচার 8 না? লেকচার 8 পরিমাণগত রসায়ন। আজকে 1.5 ঘন্টায় ক্লাস, 1.5 ঘন্টা না 1 ঘন্টায় ক্লাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। পরিমাণগত রসায়ন খেয়াল করি, পরিমাণ একটা আমরা এতে পড়েছিলাম গুণগত রসায়ন, আর এটা হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত, আচ্ছা এটা নিয়ে একটা পরিমাপ নিয়ে আলোচনা, তাই না? কতটুকু কোন অংশ বিক্রিয়া করছে এই হাবি যাবে, এখান থেকে সব অংশ আমাদের পড়ার জন্য গুরুত্ব না, অর্থাৎ এখান থেকে কোন বিষয়গুলো পড়লে বিগত সালে আসছে তা আমরা বুঝতে পারবো, অর্থাৎ কি কি টপিক এখান থেকে পড়বো আমরা। একটু কথা বলি না, কি হলো? কথা বলা শেষ হয়নি? আচ্ছা আমরা শুরু করব, মোল পড়বো, তারপর লিখতে হবে না এটা, তারপর হচ্ছে আমরা কি পড়বো, মোলের পর ppm মোলারিটি, তারপর হচ্ছে আপনার পরের অংশ পড়বো জারক এবং বিজারক, এখান থেকে আসতে পারে জারক বিজারক। তারপর অংশ পড়বো আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারপর জারণ সংখ্যা। এই কয়েকটা টপিক বিষয় এইগুলো নিয়ে আমি আলোচনা করবো, এবং আশা করা যাচ্ছে এখান থেকে আমাদের কোশ্চেন হওয়ার পসিবিলিটি বেশি। গত বছর সম্ভবত আপনার হচ্ছে জারক বিজারক, জারণ বিজারণ এই অংশগুলো থেকে আসছিল, সুতরাং এবারও আশা করা যাচ্ছে আসবে এখান থেকে একটা। শুরু করা যাক প্রথমে, তাহলে প্রথম পড়লাম যে মোল, তাই না? তাহলে আমরা একটু হেডলাইন দিই যে মোল বিষয়টা আসলে কি। দেখেন এখানে হচ্ছে প্রথম বললাম যে মোল, তাহলে মোলটা কি জিনিস? কোন পদার্থের পরিমাণটাকে বলছি আমরা মোল, পদার্থের পরিমাণকে মোল বলে। এই কথাটাকে আমরা একটু লিখি, পদার্থের পরিমাণকে মোল বলে, ঠিক আছে? আচ্ছা তাহলে পদার্থের পরিমাণটাই হচ্ছে মোল। আমি এখানে পানি দিলাম H2O, পানি। তাহলে পানি সচরাচর আমরা হাইড্রোজেনের ভর 1 ধরা হয়, কিন্তু আসলে 1.08 এরকম থাকে, তাই না বলেন? আচ্ছা সেই হিসাবে যদি অ্যাকচুয়াল ভর আমরা দেখতে পাই, তাহলে পানির আসে 18.08 গ্রাম, এরকম কথাটা আসতে পারে, ঠিক আছে? এত গ্রাম পানি, এত গ্রাম পানি। আচ্ছা আমরা বললাম যে পদার্থের পরিমাণকে মোল বলে, তাহলে এই পানি, এখানে পানির কয় অণু আছে? 1 অণু পানির না, অর্থাৎ 1 অণু পানি এখানে আছে, তাহলে 1 অণু পানির ভর কত গ্রাম? 18.08 গ্রাম, 18.08 গ্রাম। তাহলে এটুকুনি হচ্ছে এই পদার্থের পরিমাণ, তাই না? সুতরাং আমি এটাকে কি বলতে পারি? 1 মোল বলতে পারি বা মোল বলতে পারি, অর্থাৎ 18.08 গ্রাম পানি H2O সমান কত মোল? 1 মোল পানি, 1 মোল পানি। তাহলে পড়ছে যে বলা হলো যেখানে যে পদার্থের পরিমাণকে আমি কি বললাম? মোল বললাম। তাহলে এখন যদি বলা হয় যে 44 কার্বন ডাই অক্সাইড, ধরেন এটা দিলাম কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর কত হবে? 44 হচ্ছে না? 44 গ্রাম। সুতরাং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কয় মোল? 1 মোল কার্বন ডাই অক্সাইড। পারা যাবে? তাহলে এখন দেখেন আমি যদি বলি তাহলে অক্সিজেন, এটা দিলাম অক্সিজেন, এটা কি পরমাণু না অণু? পরমাণু। এবং এটা বলেন তো অণু না পরমাণু? অণু। এবং এটা কি অণু? মৌলিক না যৌগিক অণু? মৌলিক অণু। কেন? কারণ ওটাকে যদি আমি ভাঙি তাহলে শুধু অক্সিজেনই পাবো, সুতরাং এটা একটা মৌলিক অণু। খেয়াল করি তাহলে এখন দেখেন এটা অক্সিজেন কত গ্রাম? 16 গ্রাম। আর এখানে হচ্ছে কত গ্রাম? 32 গ্রাম। খেয়াল করো এখানে যদি বলা হয় 16 গ্রাম অক্সিজেন পরমাণু সমান কত মোল, বা এরকম থাকতে পারে, হ্যাঁ তাহলে হচ্ছে দেখেন তাহলে বললাম 16 গ্রাম অক্সিজেন পরমাণু সমান 1 মোল। অথবা প্রশ্নটা এভাবে যদি ঘুরিয়ে দেয় যে 1 মোল অক্সিজেন পরমাণু সমান, অক্সিজেন পরমাণু সমান, অণু বলেনি কিন্তু, তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু সমান কত গ্রাম? তাহলে কত হবে? 16 গ্রাম। যদি বলা হয় তাহলে দেখেন এখানে 32 গ্রাম, তাহলে 32 গ্রাম সমান 1 মোল অক্সিজেন অণু, তাই না? তাহলে এখন যদি প্রশ্ন হয় যে 1 মোল অক্সিজেন অণু সমান কত গ্রাম? 32 গ্রাম। পাওয়া যাবে? তাহলে এই কোশ্চেন গুলো এভাবে হবে। তাহলে মোল হলো পদার্থের পরিমাণ, লেখা হয়েছে এটা। আচ্ছা এখন আমরা সেদিন দেখেছিলাম এসটিপি, এসএটিপি, এগুলো পড়া হয়েছিল না? হয়েছিল তো?
এখন আমরা একটু লিখবো যে মোল সংখ্যা, একটু সমীকরণ আছে, লেখেন মোল সংখ্যা সংখ্যা n সমান, লেখেন মোল সংখ্যা n সমান W ভাগ m। একটু লেখেন, তাহলে মোল সংখ্যা n সমান বললাম W ভাগ m। তাহলে m এখানে W সমান কি বলেন তো, পরিমাণ, অর্থাৎ পদার্থের পরিমাণ। তাহলে আমরা একটু সাইড নোটটা দিয়ে দিই, পদার্থের পরিমাণ পরিমাণ একটু দ্রুত শেষ করব আমরা। তারপর হচ্ছে m, m সমান তাহলে কি হবে, আণবিক ভর। কি ভর, আণবিক ভর। এখন আণবিক ভর কার ক্ষেত্রে হয়, অণুর ক্ষেত্রে। যদি বলি পারমাণবিক ভর তাহলে কার ক্ষেত্রে হবে, পরমাণুর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আণবিক ভর, আর n সমান হচ্ছে মোল সংখ্যা। এখন প্রশ্ন আপনাকে দিল এইরকম ভাবে, খেয়াল করি আমরা, যে দেওয়া হলো যে 36 গ্রাম, খেয়াল করা হোক, 36 গ্রাম কার্বন পরমাণুতে মোল সংখ্যা কত? 36 গ্রাম কার্বন পরমাণুতে মোল সংখ্যা কত? তাহলে হচ্ছে এখানে ডাব্লুর মান কত হচ্ছে 36, আর বললাম এ যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে ওটা গ্রাম পারমাণবিক ভর। এটা হচ্ছে যেহেতু কার্বন পরমাণু, তাহলে এর যেটা ভর হবে সেটাকে আমরা বলতে পারি গ্রাম পারমাণবিক ভর। তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হচ্ছে 12, সুতরাং 3 কত হবে 36। বের করতে পারা যাবে। তাহলে এরকম ভাবে কন্ডিশন যদি আপনার কোনো অ্যাপ দিয়ে দেয়, আমরা বের করতে পারবো তো? তাহলে একটু বের করে দেখান তো, লেখেন 54 গ্রাম পানিতে কত মোল থাকে, বা 54 গ্রাম পানি সমান কত মোল। লেখেন 54 গ্রাম পানি সমান কত মোল। তাহলে বলেন এটা কত হবে, 3। তাহলে 3 হয়ে গেল। তাই এই প্রশ্নটা আসার মতো, ঠিক আছে। আরেকটা দিই যদি আমি, এখন প্রশ্ন আমি এভাবে দিলাম, খেয়াল করি, তাহলে 54 গ্রাম পানি সমান কয় মোল, 3 মোল। অর্থাৎ আমরা হচ্ছে 54 কে আমরা কত দিয়ে ভাগ করব, 18 দিয়ে ভাগ করব। এখন ধরেন প্রশ্ন আসলে এরকম ভাবে, এটা ভালো করে খেয়াল করবেন, 1 মোল পানি এর ক্ষেত্রে, 1 মোল পানির ক্ষেত্রে বা পানির ক্ষেত্রে এইভাবে প্রশ্ন দিলাম যে 1 মোল পানির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। ওকে, খেয়াল করেন, ক নাম্বার দিলাম, 18 গ্রাম, ক নাম্বার দিলাম 18 গ্রাম পানি, গ নাম্বার দিলাম 18.08 গ্রাম, ঘ নাম্বার দিলাম 18.08 গ্রাম H2O পানি। কোনটা অ্যান্সার হবে বলেন? 08 না, মনে হয় 02 সম্ভবত হওয়ার কথা। আচ্ছা 02 দিলাম, মনে করি যে এটা দিলাম। তাহলে কোনটা অ্যান্সার হবে, ঘ হবে। কারণ হচ্ছে বলেছে 1 মোল পানির ক্ষেত্রে, তাহলে 18.2 গ্রাম, 18.02 গ্রাম পানি হবে। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন আসলে পারবো তো আবার। ঠিক আছে, তাহলে মোল সংখ্যা আমাদের শেষ। এখন অ্যাভোগাড্রোর সংখ্যা যদি আমরা জানার চেষ্টা করি, দেখেন অ্যাভোগাড্রোর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, Na দ্বারা। এর মানটা কত, 6.022 অথবা 023 ইন্টু 10⁻23। এখন দেখেন, বললাম মোলের সাথে এর কি সম্পর্ক একটু দেখে নিই আমরা। আগের গুলো তো কোনো সমস্যা নাই তো? তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কি বলছে, 1 মোল পরিমাণ পদার্থে বা 1 মোল পরিমাণ পরমাণু, আয়ন, তারপর হচ্ছে যে অণুকে আমরা কি বলে থাকি, অ্যাভোগাড্রোর সংখ্যা বলে থাকি, তাই না? তাহলে খেয়াল করি আমরা, 18.02 গ্রাম H2O সমান কয় মোল, 1 মোল। তাহলে 1 মোল পরিমাণকে আমরা কি বলছি, অ্যাভোগাড্রোর সংখ্যা বলছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 6.023 ইন্টু 10⁻23, এটা না, বা এখানে 2 দিতে পারি, এই তো, তাই না? এখন প্রশ্নটা ধরেন ঘুরিয়ে দিয়েছে যে 2 মোল পানিতে
কতটি অণু পানির অণু থাকে? 2 মোল। তাহলে ওটাকে কত দ্বারা গুণ করব? কারণ আমরা বলবো যে 1 মোল সমান এত, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করবো। তো 2 দ্বারা গুণ করতে পারা যাবে এটা ক্যালকুলেটর ছাড়া? পারা যাবে না। কেন পারা যাবে না? এইটুকুনের কালেকশন বাদ দেবো, এটুকুন শেষ। আমরা এটাকে 2 দ্বারা গুণ করতে পারবো না, তাহলে ওটাকে যা হবে সেটা। ঠিক আছে, তাহলে আপনার যত মোল বলছে, তাহলে আমার মূল কথাটা থাকবে। তাহলে আমরা এক লাইনে লিখে ফেলি। লেখেন 1 মোল সমান গ্রাম, এক লাইনে লিখে দিতে, গ্রাম আণবিক আণবিক ভর অবলিক পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর যেটাকে আমরা বলি, গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা সংক্ষেপে এন এ দ্বারা লিখে দিলাম। তাহলে 1 মোল সমান গ্রাম আণবিক ভর অথবা গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে এন এ। এন এ দ্বারা বুঝালাম অ্যাভোগাড্রো সংখ্যা। একটা নোট আকারে লিখবেন, এটা এভাবে নোট আকারে। নোটটা হচ্ছে, লেখেন পরমাণুর ক্ষুদ্রতম ভরের একক, পরমাণুর ক্ষুদ্রতম ভরের একক এ এম ইউ, এ এম ইউ। হ্যাঁ, এএমইউ এটা লেখা হয়েছে, অর্থাৎ অটোমিক মাস ইউনিট। অর্থাৎ আপনার হচ্ছে পরমাণুর যে ক্ষুদ্রতম ভরের যা আমরা একক ব্যবহার করি সেটা হচ্ছে এএমইউ। প্রশ্ন আসতে পারে যে পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক নিচের কোনটি? এএমইউ, তারপর গ্রাম দিল, তারপর মনে করেন যে মোল দিল, তারপর হচ্ছে পিপি, যাই দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো? এএমইউ। হয়েছে সবার? আচ্ছা, তারপরে আমরা একটু লিখি সমীকরণ, হেডলাইন দেন। সমীকরণ থেকে লেখেন, সমীকরণ থেকে বিক্রিয়কের ভর, মানে এটা হেডলাইনটা হবে একটু, সমীকরণ থেকে বিক্রিয়কের ভর কমা উৎপাদের ভর নির্ণয়। সমীকরণ থেকে বিক্রিয়কের ভর কমা উৎপাদের ভর নির্ণয়। আচ্ছা, খেয়াল করেন, দেখা হয়েছে এটা। এখন খাতা কলমের দিকে না মনোযোগ দিয়ে বোর্ডের দিকে দেখবেন। অনেকে চলে গেছে মনে হয়, বাসা চলে গেছে, কাল ছুটি, তাই একদিন আগেই চলে গেছে। আচ্ছা যাই হোক, অনেকদিন পর বাসা গেলে এরকমই হয়। দেখেন, খেয়াল করি, আমরা এখানে দিলাম ম্যাগনেসিয়াম, দিলাম অক্সিজেন, এখানে দিলাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? এটা একটা কি সমীকরণ না? সমীকরণের ক্ষেত্রে এগুলোকে কি বলা হয়? বিক্রিয়ক। আর এগুলোকে, এটাকে বলা হয় উৎপাদ। এটা একটা একমুখী বিক্রিয়া। খেয়াল করা হোক, এখানে সমতা কি ঠিক আছে? ঠিক নাই। তাহলে এখানে কি 2 আছে, তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো? 2। এবার ঠিক আছে, সমীকরণ থেকে বিক্রিয়কের ভর বা উৎপাদ যাই বলেন না কেন, যদি এগুলো নির্ণয় করতে হয়, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে সমীকরণটা সঠিকভাবে লেখা এবং তার সমতা করা, যে সমতাটা ঠিক আছে কিনা এটা ভালোভাবে আমাকে দেখতে হবে। ঠিক আছে, এখন দেখেন, আমাকে প্রশ্নটা এভাবে দিল যে 44 গ্রাম বা 30 গ্রাম বা 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে? প্রশ্নটা এভাবে দিল। অথবা দিল 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? অথবা এভাবে প্রশ্নটা দিল যে 12 গ্রাম ম্যাগনেসিয়াম দ্বারা কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করা যাবে? কোশ্চেনগুলো এরকম ভাবে থাকবে। তাহলে আমরা একটু প্রশ্ন কয়েকটা লিখে নিই, লেখেন এই মানে সমীকরণ ভিত্তিক প্রশ্নগুলো যেন আমরা মনে রাখতে পারি। তাহলে 1 নম্বর প্রশ্নটা একটু লিখে ফেলেন। শুধুমাত্র আমি এই সমীকরণটা দ্বারা বুঝাচ্ছি, এরপর আমি একটা করতে দেব। হ্যাঁ, প্রথম প্রশ্ন যেটা, সেটা লিখবেন 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে
হ্যাঁ, 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে? 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড মানে এটা তৈরি করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে? এটা 1 নম্বর প্রশ্ন লেখা হয়েছে। 2 নম্বর প্রশ্ন বললাম 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে, আবার ডট ডট দিয়ে লিখে ফেলবেন, 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? কত গ্রাম অক্সিজেন লাগবে? 3 নম্বর প্রশ্ন, আচ্ছা দুইটাই দেখি, পরে আরো হতে পারে, যে কোনো একটা কি করলে আমরা সেটা লিখতে পারবো। আচ্ছা এই প্রশ্ন দুটো লেখা হয়েছে, খেয়াল করি আমরা। তাহলে প্রথমে কাজ হলো, বললাম যে সমীকরণের অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সমতা করে নিতে হবে। আচ্ছা এর ক্ষেত্রে দেখেন এখানে কয় মোল আছে? 2 মোল, তাই না? আচ্ছা এখানে কয় মোল? 1 মোল হবে। এখানে কয় মোল? তাহলে আমরা দেখেন 1 মোল ম্যাগনেসিয়াম সমান ভর কত? 24 গ্রাম না? 24 গ্রাম। তাহলে 2 মোল সমান হচ্ছে, তাহলে 2, তাহলে এখানে 2 মোল যেহেতু, তাহলে 24 গুণিত 24 বা 2 গুণিত 24, তাহলে কত হলো? 48 গ্রাম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে কত গ্রাম? 48 গ্রাম। এখানে অক্সিজেন কত গ্রাম? 32 গ্রাম। এখানে বলেন তো, তাহলে 2 গুণিত ম্যাগনেসিয়াম কত? 24 যোগ হচ্ছে 16, তাহলে কত হলো? 40, সরি বাংলা হয়েছে 40, তাহলে কত হলো? 80 গ্রাম না? এইটুকু। এখন ক নাম্বার প্রশ্ন দিলাম যে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে, প্রথম এটা আমি দেই নাই যে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। তাহলে যে জিনিসটা চাইবে আমরা সেই জিনিসটা কোথায় রাখি? খাতার ডান দিকে লিখি। তাহলে আমরা এখন তো অত লিখে বেড়াতে পারবো না, তাই না? তাহলে আমরা সরাসরি লিখবো 80 গ্রাম থেকে তৈরি হয়, সরি 80 গ্রাম তৈরি করতে লাগে 48 গ্রাম। তাহলে 48 ভাগ কত? 80। আর কত গ্রাম বলেছে? 40 গ্রাম। 40, তাহলে কত হলো? 2, 24, তাই কিনা? এরকম ভাবে আমরা করতে পারবো না? তাহলে আমরা এই অংশটুকু অত তো আমরা লিখে বেড়াতে পারবো না। তাহলে আমাকে যে জিনিসটা চাইবে ঐকিক নিয়মের মতো সেই জিনিসটাকে আমি ডান দিকে খাতা রাখবো। তাহলে লিখবো যে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে লাগে, শর্টকাটে এটা আমরা লিখলাম যে এত গ্রাম। আপনারা এখন বোঝার জন্য লিখে নিতে পারেন। তাহলে আমরা একটু লিখতে পারি যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম লাগে 48 গ্রাম। তাহলে 1 গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য এনে যদিও লাগে, তাহলে 1 গ্রামের জন্য কম লাগবে, লাগবে না? 80, কয় গ্রাম বলেছিলাম? 40 গ্রাম। তাহলে 40 গ্রামের জন্য তাহলে 48 গুণিত 40 ডিভাইডেড বাই হচ্ছে 80। এখন 40 একে 40, 40 দুগুণে 80, 2 24, তাহলে 24 গ্রাম। এই ফর্মেশন। পরের অঙ্কটা পাবেন না? তাহলে তাহলে করে ফেলেন তো ওটা, পরেরটা, পরের প্রশ্নটা কত লাগে কি পারে দেখি, এগুলো পড়া আছে। এরপর আর একটা কোশ্চেন আপনাদের দিব, এটা সলভ করা হলে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ম্যাথটা আপনাদের মাথায় ঢুকেছে। হ্যাঁ পরের প্রশ্নটা সলভ করতে পারবো না? কত গ্রাম? 16 গ্রাম, ঠিক। তাহলে শেষ ওটা আমাদের, ওকে। আচ্ছা তাহলে এখন যদি প্রশ্ন করি, প্রশ্নটা দেখেন একটু শুনে নেন, তুলতে হবে না। মনে করেন প্রশ্ন দিলাম 12 গ্রাম কার্বন থেকে, প্রশ্ন কি দিলাম? 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? 12 গ্রাম কার্বন থেকে, প্রশ্নটা দিলাম 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হলে কার্বনকে কার সাথে বিক্রিয়া করতে হবে? শুরু করেন তো, কত গ্রাম পারেন? কে পারে? এটা মুখোমুখি হয়ে যায় কিন্তু। 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? মুখোমুখি হয়ে যায়। 44 গ্রাম, ওই যে পেরে গেছে। কেন? কার্বন প্লাস কত? অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন দেখেন সমতা ঠিক আছে। তাহলে 12 গ্রাম না, আর এটা কত গ্রাম হচ্ছে? 32 গ্রাম। আর এটা কত? 44 গ্রাম। তাহলে 12 গ্রাম থেকে কি 44 গ্রাম। তাহলে অনেক সময় এরকম ভয়ের অঙ্ক দিতে পারে, কিন্তু একলানি আসলে উত্তরটা হয়ে যাচ্ছে। বোঝা গেল? কে বুঝতে পারেনি? ঠিক আছে। এরপর চলে আসি আমরা, দেখেন মোলারিটি। মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, সেন্টিমোলার, এটা লিখে দিয়েছিলাম না? এটা মনে হয় ফার্স্ট লেকচারে হয়েছিল।
প্রথম অধ্যায়ে হয়েছিল না? প্রথম অধ্যায় সম্ভবত হয়ে গেছিল। তাহলে এটা আলোচনা করা লাগবে কিছু কিছু ক্ষেত্রে। তা আমরা প্রথমে হেডলাইন দিই, বললাম মোলারিটি। আচ্ছা, মোলারিটিটা কি জিনিস? মোলারিটি, তাই না? ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, বিভিন্ন দ্রব্য নিই। এই দ্রব্যের ঘনমাত্রা, এই ঘনমাত্রা প্রকাশ করার এককটার নামই হচ্ছে আসলে কি? মোলারিটি। এই ঘনমাত্রা পরিমাপের একক কি শুধুমাত্র মোলারিটি আছে? না, নরমালিটি আছে, নরমালিটি আছে, নরমাল এগুলো আছে না? হ্যাঁ, মোলালিটি আছে তো। তাহলে হচ্ছে আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বললাম মোলারিটি। ওকে, তারপর আরো ঘনমাত্রা আছে, পিপিএম, পিপিবি আছে তো। ওকে, যাই হোক আমরা ওই অঙ্কগুলো করব এবং মোলারিটি থেকে কিছু অঙ্ক করব। এরকম থাকে না যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলারিটি কত, থাকে তো। তাহলে সেই অঙ্কগুলো আমরা আজকে শিখবো এবং ছোট ছোট আকারের ম্যাথ যেগুলো আমরা মুখে মুখে করতে পারবো সেগুলো অঙ্ক দিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে বললাম মোলারিটি, তাহলে লেখেন ঘনমাত্রা পরিমাপের একক। ঘনমাত্রা পরিমাপের একক। আচ্ছা, মোলারিটিটা কি কেউ সংজ্ঞা জানেন? সংজ্ঞাটা হচ্ছে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হচ্ছে কি? মোলারিটি। প্রতি লিটার মানে 1 লিটার, তাহলে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। মনে করেন যে এখানে 1 লিটার কোন দ্রবণ আছে, মনে করলাম যে সেটা পানি প্লাস কোন একটা অংশের মিশ্রণ আছে, তাহলে সেটা দ্রবণ। দ্রব এবং দ্রাবকের মিশ্রণটাকে বলা হচ্ছে কি? দ্রবণ। তাহলে দ্রবণ যদি হয় তাহলে মনে করলাম পানি প্লাস হচ্ছে যে চিনি দিলাম, খেয়াল করি আমরা, এর পরিমাণটা হচ্ছে 1 লিটার। তাহলে 1 লিটারে কতটুকু দ্রবীভূত আছে সেই পরিমাণটাকে আমরা বলছি মোলারিটি। অর্থাৎ প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হচ্ছে মোলারিটি। এখন এই মোলারিটি জানার জন্য আমরা মোলারের মান কত? 1 মোল। সেমি মোলারের জন্য, সেন্টিমোলারের জন্য, তাহলে এটা জানা আছে, সুতরাং এটা আমি আর কি আলোচনা করব না। এখন প্রশ্ন যে এইভাবে অঙ্কগুলো আসছে, দেখেন মোলারিটি নির্ণয়ের জন্য বলল যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলারিটি কত? কি বললাম? 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলারিটি কত? মোলারিটি কত? তাহলে এই প্রশ্ন আসলো, তাহলে আমরা এগুলো বের করব কিভাবে? তাহলে আমরা একটু সূত্রটা লিখে নিই। দেখেন মোলারিটি, দেখেন শতকরার মোলারিটি, এই কথাটা আমরা একটু মানে মনে রাখার জন্য বইয়ে যদি এই ভাষায় আমরা করতে না পারি, দেখেন লেখেন শতকরা, শতকরা থেকে মোলারিটি নির্ণয়। শতকরা থেকে মোলারিটি নির্ণয়। তাহলে এইরকম যদি শতকরা অংশ থাকে 5%, 10%, 20%, যাই থাকুক না কেন, তাহলে সূত্রটা হচ্ছে পার্সেন্টেজ গুণিত 10 ডিভাইডেড বাই এম। এমটা হচ্ছে কি? আণবিক ভর। তাহলে আমরা এই কথাটা লিখে ফেলি সাইডে। তাহলে বললাম সূত্রটা হচ্ছে পার্সেন্টেজ গুণিত 10 ডিভাইডেড বাই আণবিক ভর। পার্সেন্টেজ গুণিত 10 ডিভাইডেড বাই আণবিক ভর। খেয়াল করি তো তাহলে এর মোলারিটি কত হবে? তাহলে দেখেন পার্সেন্টেজ কত আছে? 5 আছে, তাহলে 5 গুণিত 10, এর আণবিক ভর কত হবে? তাহলে 23, 24, 24 আর 16 তে 40, 40 না, 5 10 কত? 50, 50 ভাগ কত হচ্ছে? 40, 0 0, তাহলে আমরা কি করতে পারি? কত আসছে? 1 পয়েন্ট কত আসছে? 5 4, 4 কে 4। আমি অত ম্যাথ এইভাবে ভালো বুঝি না তো, 1 এখানে 0, তাহলে হচ্ছে 1.5, তাই না? এটা না, সরি সরি, তাহলে হচ্ছে কত আসছে? 4 দুগুণে 8, আবার ওই কত নামছে? 2 নামছে, আবার 0, তাহলে 1.25, তাই না? তাহলে মোলারিটি কত হবে? 1.25। কেউ বুঝতে বাকি আছে? দিব একটা করতে, লেখেন দেখেন
10% সোডিয়াম কার্বনেট 10% সোডিয়াম কার্বনেট এর মোলারিটি কত? হ্যাঁ, সোডিয়াম কার্বনেট দ্রবণে সোডিয়াম কার্বনেট Na2CO3, তাহলে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? বের করেন তো দেখি। কত আসলো? ও, একটু টাইম লাগবে না? তাহলে 10% দিয়েছি কিন্তু, তাই না? এটা ভর হচ্ছে 106। করেন দেখি পারেন কিনা। তাহলে 100 কে 106 দ্বারা ভাগ, 0 পয়েন্ট কত আসছে? পাওয়ার আসলো। তাহলে এটা আমরা এভাবে হচ্ছে না, 100 ভাগ 106। তাহলে আমরা কি করব? এই কন্ডিশন একটা কি পাবো? দশমিকের জন্য একটা শূন্য। তাহলে কত হচ্ছে গো? 9। 9 হয়ে যাচ্ছে না? তাহলে 9 কে, তাহলে হচ্ছে 0, 6 9 54, তারপর হচ্ছে 5, 5 বসে গেল, আর হচ্ছে 9 কে 9, এটা 954 না? তাহলে 954, এখানে 6, তারপর কত নামছে? 6, তাহলে 10 থেকে 4, এটা 10, তাহলে 0, তাহলে দশমিক নিয়েছিলাম একটা শূন্য, এরকম আসছে না কন্ডিশন? তারপর কত আসবে? 400, 4 দিয়ে, আচ্ছা 4, তাহলে 2 ঘর পর্যন্ত গেলেই মনে করে দিবেন এটা, অত বেশি দেওয়ার দরকার নেই। তাহলে 0 পয়েন্ট কত হবে? 9। তাহলে এটা একটু লিখে নেন। হয়েছে? আচ্ছা, এবার নোট আকারে লিখেন, আমরা কয়েকটা জিনিস নোট আকারে। আপনাদের মনে হয় আজকে পরীক্ষা শুরু করতে দেরি হয়েছিল না? আচ্ছা, যাই হোক। তাহলে একটু খেয়াল করি, আমরা নোট আকারে লেখেন। মোলারিটি হলো মোলারিটি হলো মোলারিটি হলো প্রতি লিটার দ্রবণে মোলারিটি হলো প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত থাকা দ্রবের সংখ্যা, দ্রবের মোল সংখ্যা বলে দিয়েছি। তাহলে হচ্ছে প্রতি লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণের মধ্যে দ্রব কতটুকু আছে, কত মোল আছে, সেটাকে আমরা বলছি মোলারিটি। তারপর লেখেন পিপিএম হলো পিপিএম এর পূর্ণরূপ কি? পার্টস পার মিলিয়ন। আর পিপিবি এর পূর্ণরূপ পার্টস পার বিলিয়ন। আচ্ছা, এটুকু জানি, সম্পর্ক আপনাদের এত আছে, ওটা আমি বলছি। যাই হোক, দেখেন, তাহলে বললাম পিপিএম হলো, ডট ডট দিয়ে লিখে ফেলবেন, পিপিএম হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবের মিলিগ্রাম সংখ্যা। তাহলে পিপিএম টাও কি ঘনমাত্রার একক, তাই তো? কিন্তু এটা একটা কি ছোট একক, মিলিগ্রাম সংখ্যা। এই দুটা কথা একটু মনে রাখতে হবে। এগুলো নিয়ে আসলে যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, বড় বড় অঙ্ক ম্যাথ করেছিলাম, বড় বড় সূত্রে খেলেছিলাম, এবং এগুলোর মধ্যে সম্পর্ক আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছে স্যাররা, এবং আপনারা হয়তো জানেন। কি হলো গো? ও, ওইদিকে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন পিপিএম নিয়ে কিছু ম্যাথ করব। লেখেন, শতকরা থেকে, হেডলাইন দেন, শতকরা থেকে পিপিএম নির্ণয়। আচ্ছা, আমি কিছু ম্যাথের ছবি তুলে নিয়ে আসছি, এক মিনিট। লেখেন, পিপিএম আমরা 3 ভাবে নির্ণয় করতে পারি। এই কথাটা আগে একটু লিখে ফেলেন।
পিপিএম আমরা তিন ভাবে নির্ণয় করতে পারি। পিপিএম তিন ভাবে কি করা যায়, নির্ণয় করা যায়। এক নাম্বার ধাপ, এক নাম্বার ধাপ বা ধাপ নং এক এভাবে লিখতে পারেন সুন্দর করে। আপনাদের খাতা নাম্বার সৌন্দর্য অনেক, ওই যে ঈশার বুঝিয়ে দিয়েছিলেন, ঈশার নাম যেন বাংলা টিচার অনলাইনে খুব ফেমাস না স্যার, হ্যাঁ তানভীর স্যার, উনি বুঝালো মেয়েরা এভাবে 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 করে, খুব ভালো লাগে স্যারকে আমার। যাই হোক, আচ্ছা দেখেন, তাহলে বললাম তিন ভাবে কি করলাম, পিপিএ নির্ণয় করলাম। ধাপ নাম্বার এক, সূত্রটা লেখেন, পিপিএম সমান, পিপিএম সমান পার্সেন্টেজ গুণিত, লেখেন পিপিএম সমান পার্সেন্টেজ গুণিত 10⁴। এটা মনে রাখার নিয়ম, 10⁴। আচ্ছা 10⁴ সমান কত লিখতে পারি, একটার পর চারটা কি শূন্য, তাই তো? আচ্ছা তাহলে এটুকুন তো বুঝতে পারছি আমরা, খেয়াল করি। এটা হচ্ছে সূত্র। অর্থাৎ কোন একটা অঙ্কে যদি দেখেন যে পার্সেন্টেজের মান দেওয়া আছে, এমন থাকতে পারে 0.36% এরকম কন্ডিশনে থাকলো, বা 0.47% এই কন্ডিশনে থাকলো, তখন আমরা কিভাবে বের করব, একটা অঙ্ক আগে তুলে ফেলে লেখেন কার্বন ডাই অক্সাইড এর ঘনমাত্রা, কার্বন ডাই অক্সাইড মানে এটা নিয়ে ধাপ একের অঙ্কটা কিভাবে করছি তাই দেখেন। কার্বন ডাই অক্সাইড এর ঘনমাত্রা, কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.36% হলে, 0.03 না 0.36%, বললাম কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.36% হলে পিপিএম এককে, পিপিএম এককে মান কত, এটা এক নম্বর প্রশ্ন। আচ্ছা পেয়েছে, পিপিএম এককে মান কত, ওকে। এখন হচ্ছে দেখেন, বললাম কত ঘনমাত্রা, বললাম যে শতকরা থাকলে আমরা এক নিয়মে বের করব, তাহলে এখানে ঘনমাত্রাটা কিসে দেওয়া আছে, পার্সেন্টেজ, শতকরাতে দেওয়া আছে না, তাহলে পিপিএম সমান আমি বললাম পার্সেন্টেজ গুণিত 10⁴। তাহলে এখানে পার্সেন্টেজ কত আছে 0.3, তাহলে 0.36 গুণিত 10⁴, এটাই পিপিএম, শেষ, আর কিচ্ছু করা লাগবে না। কারণ অপশনে এটাই থাকতে পারে, হয়তো এখন যদি মনে করেন যে একটু বাড়িয়ে দিয়েছে তারা, একটু করেছে, তাহলে আপনার 14 হয়ে গেছে গো। আচ্ছা তাহলে এখন দেখেন যদি করতে, তাহলে হচ্ছে যে 1000 দ্বারা এটাকে গুণ করবেন, তাই হয়ে যাবে। বোঝা গেল কি আমার কথাটা? তাহলে এই পদ্ধতিতে আমি একটা পিপিএম কি করতে পারি, বের করতে পারি। এবার 2 নাম্বার ধাপ লেখেন, ধাপ নাম্বার 2, ধাপ 2। এবার দেখেন দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, তাহলে আমরা একটু লিখি সূত্রটা, ধাপ 2 যেটা, ধাপ 2, ধাপ 2 এর ক্ষেত্রে পিপিএম সমান এস গুণিত, এস গুণিত এম গুণিত 10⁻3, এম গুণিত 10⁻3, তাহলে এস এম গুণিত 10⁻3, এটাও একটা পিপিএম একক, এটাও একটা বের করার নিয়ম। কেমন, ধরেন যে এখানে এসটা হচ্ছে কি বললাম, ঘনমাত্রা, তাহলে এরকম ভাবে ঘনমাত্রা গুলো থাকে না যে 0.5 মোলার, তারপর 0.3 মোলার থাকে কিনা, তাহলে যখন এরকম কন্ডিশনে কোনো অঙ্ক পেয়ে যাবে, তখন আমরা কি এই সূত্র ফেলে পিপিএম এককে বের করে নিতে পারবো। এমটা এখানে কি আণবিক ভর, তাহলে আমরা এটা তো জানি আণবিক ভর। আচ্ছা খেয়াল করি, তাহলে একটা অঙ্ক দেই, লেখেন 0. একটু পর কিন্তু একটা বের করতে দেবো, না পারলে মারবো সবাইকে। দেখেন 0.1, 0.01 লেখেন, 0.01 মোলার HCl, হ্যাঁ 0.01 মোলার HCl দ্রবণের, HCl এর 100 ml দ্রবণ, এই কথাটা লেখেন, HCl এর 100 ml, হ্যাঁ ঝামেলা দিলাম তো, 100 ml দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত, তাহলে প্রশ্নটা হলো 0.01 মোলার
হাইড্রোক্লোরিক অ্যাসিডের 100 ml, তাই না? 100 ml দ্রবণে ঘনমাত্রা ppm এককে কত? খেয়াল করি তাহলে, ধাপ 2 চলছে না? তাহলে এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে? ঘনমাত্রা 0.01, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5, তাই না? তাহলে এটা হচ্ছে m এর মান, তাহলে এখানে s এর মান, এখানে m এর মান। এখন ঝামেলা বেঁধে গেছে, কত? 100 ml, এখানে তো আয়তন আছে, তাহলে কি করলো ভাইয়া? আপনি তো বললেন যে এটা থাকলে এটা গুণ করে দিলে হয়ে গেল, কিন্তু ঝামেলা তো আপনি বেঁধে দিলেন 100 ml দিয়ে, তাই না? আসলে মানুষকে অনেক সময় ভয় দেখানোর জন্য অনেক কিছু আমরা কি করে থাকি, এরকম কাজই নাই, এটা একটা পরিমাণ দেওয়া আছে, সুতরাং এটা নিয়ে ভয় খেলে কিন্তু অঙ্ক মিলবে না। তাহলে আমরা এটা কোনো কাজই করব না, এটা কি বসাবো? জাস্ট এইরকম ভাবে বসিয়ে দেবো, কি 0.01 গুণিত 36.5 গুণিত 10⁻³ তাহলে এই অংশটুকু গুণ করে আমরা তার সাথে 10⁻³ গুণ করে রেখে দিতে পারবো না? তাহলে ওটাই হয়ে গেল ppm। তো এটা তো গুণ করতে পারবো দশমিক দিয়ে, আর যদি মনে করেন যে লাস্টে 1000 দিয়ে গুণ, ধরেন যে এভাবেও নাই 10⁻³ আকারে অপশনে নাই, কিন্তু বড় আকারে এভাবে দেওয়া আছে 0 এরকম আকারে, তখন আমরা হচ্ছে 1000 দিয়ে গুণ করে নিব লাস্টে। কে বুঝতে পারেনি বলেন? বোঝা গেছে? তাহলে এভাবে আমরা কি করতে পারি? ppm নির্ণয় করতে পারি। একটা বাড়ির কাজ অথবা যেখানে পারবেন দিয়ে হচ্ছে, দরকার হলে গ্রুপে, আপনাদের গ্রুপে আমি অ্যাড আছি, কি তাহলে একটা আমাকে কেউ একজন শেয়ার দিবেন, দিয়ে এই অঙ্কটা পারেন কিনা দেখবো, লেখেন, অথবা নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 200 ppm হলে, 200 ppm হলে তা শতকরায় প্রকাশ করো। এবার মাথা খারাপ হয়ে গেল না? দেখা যাক, তা শতকরায় প্রকাশ করো, তাহলে কোন সূত্রটা ফেলবো গো? কোনটা ফেলবো বলেন? 1 নাম্বার। ওরে লিজেন্ড, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা 1 নাম্বারটাই ফেলে দেবো। অর্থাৎ কি ছিল অঙ্কটা, কেমন ছিল জানো? সূত্রটা কি ছিল? প্রথমটা পার্সেন্টেজ গুণিত 10⁻⁴ সমান কি ppm না? এটা তাহলে ppm এর মান দেওয়া আছে, আর পার্সেন্টে আমাকে বের করতে হবে, এটাকে কত দ্বারা ভাগ করব? 10⁻⁴ দ্বারা। 10⁻⁴ মানে করবেন, হয়ে যাবে, পারা যাবে। ঠিক আছে, করে দিলাম, দাও অ্যাসাইনমেন্টটা দিলাম, ভাবলাম যে করে। আচ্ছা, লাস্ট দেখেন ধাপ নাম্বার 3 শেষ, আমরা ppm শেষ করে আমরা নেক্সট আগে যাব জারক বিজারকে। দ্রুত জারক বিজারকে শেষ করে দেয় আপনাদের। আচ্ছা, ধাপ নাম্বার 3 সূত্রটা লেখেন, ppm সমান, ধাপ নাম্বার 3 ppm সমান w ভাগ v গুণিত 10⁻, w ভাগ v গুণিত 10⁻⁶। হয়েছে? w ভাগ v গুণিত 10⁻⁶। প্রশ্নটা হচ্ছে কি রকম একটু দেখে লেখেন। 1 লিটার পানিতে 0.1 গ্রাম, তাহলে কেমন একটা পাতলা দ্রবণ তৈরি হয়ে গেল না? 0.1 গ্রাম। যাই হোক, তাহলে 1 লিটার পানিতে 0.1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? ppm এককে কত? 3 নাম্বার ধাপ চলছে কিন্তু। তাহলে দেখেন এখানে দেওয়া আছে 1 লিটার, তাহলে 1 লিটার, তাহলে এটা কি আয়তন না? তাহলে ভি দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে 0.1 গ্রাম, এটা কি w এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? ppm এককে বের করতে হবে। তাহলে 3 নম্বর সূত্র বললাম, ppm সমান w ভাগ v গুণিত 10⁻⁶। তাহলে w এর মান কত? 0.1 গুণিত
লিটার, তাহলে কত 1 10⁶, তাহলে কি 0.1 গুণিত 10⁶ শেষ। ছোট ছোট অঙ্ক, তাই না? তাহলে এইভাবে আমরা করতে পারবো। তাহলে পিপিএম আমাদের শেষ। এবার হেডলাইন দিবে জারক এবং বিজারক। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে এখানে? আচ্ছা, এইরকম ম্যাথ গুলো থাকবে। আচ্ছা, জারক বিজারক ভালো করে জীবনের প্রথম একবারে শিখে নিই আমরা। এর আগে ভালো করে সারা শিখালছেন, তারপর আমরা একটু শর্টকাট নিয়মে কি করব, ঠিক আছে? জারক এবং বিজারক। জারক বলতে কি বোঝায়? আচ্ছা, দুইটা ট্রাম আমি লিখি আগে, দেখেন ডোনাল্ড ট্রাম্প লিখি। আচ্ছা, জারক বিজারক। আচ্ছা বলেন তো, এটা কি জিনিস আর এটা কি জিনিস? অনেক আমরা বলেছি পুরাতন মতবাদ অনুযায়ী, নতুন মতবাদ অনুযায়ী জানছি তো, তাই না? আচ্ছা দেখেন, বিজারক এবং জারক, কে ইলেকট্রন গ্রহণ করে কে ছাড়ে? এই যে একজন বলেছে বিজারক গ্রহণ করে জারক ছাড়ে, কে বলছে জারক গ্রহণ করে বিজারক ছাড়ে, এরকম হয়েছে তো। আচ্ছা, আসলে একটা কথা আমরা মনে রাখবো, জারণ সংখ্যা, আচ্ছা বিজারক আছে কিনা, বিজারকের এখানে কি আছে, ব আছে, বৃদ্ধি, বৃদ্ধির কথাটা মনে রাখবেন, বৃদ্ধি, বিজারকের ব, বৃদ্ধির ব, কি বৃদ্ধি পাবে? জারণ মান বৃদ্ধি পাবে। কি মান বৃদ্ধি পাবে? জারণ মান বৃদ্ধি পাবে, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটু লিখে ফেলি, জারণ সংখ্যা বৃদ্ধি। দেখেন, জারণ সংখ্যা বৃদ্ধি সমান বিজারক, এই কথাটা আমরা লিখি, বিজারক, জারণ সংখ্যা বৃদ্ধি সমান বিজারক। তারপর লেখেন জারণ সংখ্যা কম হ্রাস, তাহলে জারণ সংখ্যা যদি হ্রাস হয় তাহলে কি হবে? জারক হবে। এই কথা দুটো একটু লেখেন। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি বিজারক, বৃদ্ধির ব, বিজারকের ব, তাহলে বৃদ্ধি মানে বিজারক। আচ্ছা, এটুকু লেখা হলে আমাকে একটু খালি বলবে, হয়েছে লেখা? খেয়াল করি। আচ্ছা, আমরা নিরপেক্ষ পরমাণু বা নিরপেক্ষ যৌগ, এদের জারণ সংখ্যা কি হয়? শূন্য হয় না? নিরপেক্ষ যৌগ একটা, যদি এখানে বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড NaCl, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের জারণ মান কত? তাহলে কত হবে? শূন্য হবে। যে কোনো নিরপেক্ষ যৌগের জারণ মান কি হয়? শূন্য হয়। আচ্ছা, এখন ধরলাম এখানে একটা বিক্রিয়া করাচ্ছি, সোডিয়াম ক্লোরিন তৈরি হয়ে গেল, কি বলেন তো? NaCl। মনে করেন যে এটা একটা হলো, সমতা টমতা বাদ দেই, যদিও এখানে 2 দেয়, এই সেই, আমরা খেয়াল করি দেখেন, তাহলে এখানে সমতা দিতে হয়। আচ্ছা, সমতা না দিয়ে আমরা আগে একটা বোঝার জন্য করতেছি। তাহলে NaCl হলো, খেয়াল করেন এখানে সোডিয়ামের জারণ মান কত? শূন্য। এখানে কত? কেন শূন্য বলেন তো? কারণ এরা হচ্ছে নিরপেক্ষ অবস্থায় আছে। এখানে যে যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে সোডিয়াম যেহেতু পজিটিভ সোডিয়াম, তাই না? তাহলে এর জারণ মান অন, খেয়াল করি আমরা, দেখেন সোডিয়াম ইলেকট্রন ছাড়ে, তাই না? তাহলে ইলেকট্রন যখন ছাড়লো তখন সোডিয়াম কিসে পরিণত হয়ে গেল? ধনাত্মক আয়নে পরিণত হলো। মানে এটার জারণ মানটা কত হলো? 1 হলো। প্রথমে এর জারণ মান কত ছিল? শূন্য ছিল। তাহলে শূন্য বড় না 1 বড়? তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে না পায়নি? তাহলে বৃদ্ধি পেলে কি বলবো? বিজারক। তাহলে সোডিয়াম এখানে কি হচ্ছে? বিজারক হিসেবে কাজ করছে। ক্লোরিনের জারণ মানটা কি হচ্ছে এখানে? শূন্য থেকে এখানে -1 হয়েছে। আচ্ছা, তাহলে শূন্য বড় না -1 বড়? শূন্য বড়। আমরা ওই যে সংখ্যা রেখার অঙ্ক করেছি, তাই না? এই যে এরকম এরকম অঙ্ক আছে। তাহলে সুতরাং দেখেন জারণ মানটা শূন্য থেকে -1 হয়ে গেছে, মানে ডিমোশন হয়ে গেছে, কমে গেছে। সুতরাং এখানে কি হবে? জারক হবে। একটা কথা মনে রাখবেন, জারক এবং বিজারক সব সময় বিক্রিয়কে খুঁজবো। কোথায় খুঁজবো? এখানে যে জারক বিজারক যদি খুঁজে বেড়ান তাহলে কিন্তু ঝামেলা। তাহলে এই দিকে আমরা খোঁজার চেষ্টা করব। এখন জারক বিজারক বোঝা গেছে, বুঝতে পারছেন? তাহলে এখন জারক বিজারক যদি বুঝে যায় তাহলে জারণ এবং বিজারণ হয়ে যাবে, অর্থাৎ জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া কোনটা হয়ে যাবে। বিজারকের হয় জারণ বিক্রিয়া, কি বললাম? বিজারকের হয় জারণ বিক্রিয়া। তাহলে আমরা একটু লিখে দিই, বিজারকের হয় জারণ বিক্রিয়া, তাহলে জারকের হয় বিজারণ বিক্রিয়া। বিজারকের হয় জারণ বিক্রিয়া, বিজারকের হয় জারণ বিক্রিয়া, আর জারকের হয় বিজারণ বিক্রিয়া।
হয়েছে সবার? আচ্ছা, এখন আমরা কয়েকটি পদার্থ, জারক পদার্থের প্রকারভেদ আছে, কেমন যে কিছু কিছু জারক পদার্থ আপনার গ্যাসীয় হয়, কিছুগুলো কঠিন হয়, কিছু কিছু আবার কি হয়, তরল হয়। তাহলে আমরা এই বিষয়গুলো জানবো, এবং বিজারকের ক্ষেত্রেও সেম কন্ডিশন। তাহলে আমরা লিখি কয়েকটি পরিচিত জারক পদার্থ, কয়েকটি পরিচিত জারক পদার্থ, কয়েকটি পরিচিত জারক পদার্থ। হয়েছে? আচ্ছা, উদাহরণ। তাহলে প্রথমে 1 নাম্বার উদাহরণ এভাবে লিখবেন, দেখবেন গ্যাসীয়, মানে এগুলো সব কি গ্যাসীয় জারক পদার্থ, গ্যাসীয় জারক। তাহলে গ্যাসীয় জারক কি কি হতে পারে? অক্সিজেন, তারপর কি হতে পারে? ক্লোরিন, তারপর হতে পারে সালফার ডাইঅক্সাইড, তারপর O3 গ্যাস, যেটা আমরা বলি ওজোন গ্যাস, তাই না? আচ্ছা, হয়েছে এটা? ও আরেকটা হতে পারে NO2, বাস। এটি হচ্ছে কি তাহলে গ্যাসীয় জারক পদার্থ, অর্থাৎ এগুলো গ্যাস, ঠিক আছে। তাহলে এগুলো যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখবেন যে ম্যাক্সিমাম ওরা কি করে, অক্সিজেন, সরি অক্সিজেন বলছি, ইলেকট্রন গ্রহণ করে থাকে। আচ্ছা, তাহলে 1 মোল ইলেকট্রন সমান অ্যাভোগাড্রোর সংখ্যা কত হবে? ঠিক আছে, 1 মোল মানেই ওটা, মাঝে মাঝে ওই পূর্বের লেকচারও চলে যায়, তাই না? আচ্ছা, গ্যাসীয় জারক পদার্থ। এবার লেখেন তরল জারক পদার্থ, তরল জারক পদার্থ। হ্যাঁ, তাহলে তরল জারক পদার্থগুলো কি কি? তরল জারক, তাহলে তরল জারক পদার্থগুলো কি? একটা আছে ব্রোমিন, আছে একটা, তাহলে এটা একটা ব্রোমিন দ্রবণ যেটা। তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার আপনারা এতে যে পড়বেন, নার্সিং যখন পড়বেন তখন হচ্ছে ওডিতে এগুলো ব্যবহার অনেক আছে, হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার অপারেশন থিয়েটারে। হ্যাঁ, তারপর কি অ্যাসিড গুলোর নাম লিখলেন, HCl, নাইট্রিক অ্যাসিড, কয়েকটা HCl, HNO3, H2SO4 ইত্যাদি। এই কয়েকটা কথা আমরা মনে রাখবো। এবার 3 নাম্বার প্রথম হচ্ছে কঠিন জারক পদার্থ, কঠিন জারক পদার্থ। তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আয়োডিন, আয়োডিন একটা কঠিন জারক পদার্থ। তারপর লেখেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, KMnO4। তারপর লেখেন পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, তাই তো? তাহলে এই কয়েকটা কথা আমরা কি করব, মনে রাখবো। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের, হয় এভাবেও সরাসরি আসতে পারে যে নিচের কোনটি জারক, অথবা কিভাবে আসতে পারে নিচের কোনটি তরল জারক, ঠিক আছে? তাহলে এভাবে আমরা যেন বলতে পারি বা মাথায় রাখতে পারি। এবার হচ্ছে তাহলে একটা কথা মনে রাখি আমরা, যে এগুলা যদি আমরা জারক পদার্থটি মনে রাখতে পারি, তাহলে বাদ বাকি যা আছে এগুলো কি বিজারক হিসেবে কাজ করে। তাহলে বিজারকটা আমরা কি মনে রাখার চেষ্টা না করলো, যে কোনো একটা মনে রাখবো, জারকটা মনে রাখেন, তাহলে বিজারক গুলো অলরেডি হয়ে যাবে। আমরা এক কথায় একটা ছন্দের মাধ্যমে বিজারক পদার্থগুলো লিখে নিতে পারি। একটা ছন্দ লেখেন তো, দেখেন প্রথমে লিখবেন যে বিজারক পদার্থ, এটা সবগুলো একসাথে দেব, তরল বরল আর দিলাম না। হ্যাঁ, বিজারক পদার্থ হয়েছে। আচ্ছা, ফাঁকা ফাঁকা করে লিখবেন, হাই হায়কার অন্তস্তোয়া বা রস্বই দেন, হাই সাত সকালে, হাই সাত সকালে। তাহলে ছন্দটা চো এটা মিটাই, তাহলে হেডলাইন দিলাম বিজারক পদার্থ, ছন্দটা হচ্ছে হাই সাত সকালে। দেখেন হাই সাত সকালে কার, কয়েকারে কার ফেস দেখতে হলো। ওই যে আমরা বলি না সকালে কার মুখ দেখেছি নুজি, এই অবস্থা। সকাল হাই সাত সকালে কার ফেস দেখতে হলো, হয়েছে? আচ্ছা, হাই তাহলে কি প্রথমে চলে আসবে? হাইড্রোজেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড। সকালে, সকালে কি দেবো? হ্যাঁ, আচ্ছা, সালফার ডাইঅক্সাইড,
এখন প্রশ্ন দেখেন, একটু আগে বললাম সালফার ডাইঅক্সাইড কি জারক, তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। সুতরাং এখানে আমরা একটা কি দিয়ে দেবো, একটা দিয়ে দিতে পারি, স্টার চিহ্ন। তাহলে মনে রাখবো, পাশে এটা লিখে দিতে পারি যেটি জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে। হ্যাঁ, কোনটা? সাত সকালে, সাত সকালে কার, কয়েকারে কা, এটা গো কার। আচ্ছা, হাই সাত সকালে কার ফেস দেখতে হলো, এটা আপাতত থাকুক, এটা মিলার জন্য ফেস। তারপর লেখেন এফইও, ওটা মিলার জন্য একটু দিয়েছি আর কি। হলো। আচ্ছা, এটা দেখি আমরা এইচ আই, হাইড্রোজেন আয়োডাইড। খেয়াল করি, এখন দেখতে হলো, এখানে আপনারা এই কথাটা লিখতে পারেন যে দেখতে, দেখতের ক্ষেত্রে আমরা এটাকে সব ধরনের ধাতুর কথা বিবেচনা করতে পারি। এটা যদিও মানে এখানে মিলছে না, বাট ছন্দটা মেলার জন্য, অর্থাৎ সকল ধরনের ধাতুগুলোই হচ্ছে কি বিজারক পদার্থ। তাহলে আমরা এই কথাটা মনে রাখতে পারবো না যে এগুলো তো গ্যাসীয়। দেখেন এখন খেয়াল করেন যে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তাহলে এগুলো কি গ্যাসীয়। তারপর হচ্ছে এটা কি কঠিন, তাই না? হাইড্রোজেন আয়োডাইড কঠিন। এখন হচ্ছে ধাতুগুলো কি কঠিন হয়ে যাচ্ছে। আর আরেকটা আছে হাইড্রোজেন, যেটা হচ্ছে যে মার্কারি, এটা তরল। তাহলে আমরা ওইগুলো মনে রাখবো না, আমরা তরল ফরল আর দরকার নেই। তাহলে এই কথাটি আমরা মনে রাখতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে বিজারক পদার্থ। এবার লেখেন জারণ সংখ্যা নির্ণয়। হেডলাইন নেন দ্রুত, শেষের দিকে চলে এসেছি। জারণ সংখ্যা নির্ণয়, এখান থেকে একটা কোশ্চিন আসার মতো। জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যাটা হচ্ছে একটা মৌল ইলেকট্রন ছাড়া বা ছাড়লো বা একটা ইলেকট্রন গ্রহণ করলো, তারপর সেটা ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হয়, তাই না? যখন ছাড়ে তখন কিসে পরিণত হয়? ক্যাটায়নে। যখন গ্রহণ করে তখন সেটা অ্যানায়নে পরিণত হয়। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নে যখন পরিণত হয়, সে অবস্থাটাকে আমরা, তার যে মানটা আসে সেটাকে আমরা সাধারণত জারণ সংখ্যা বলে থাকি। বললাম যে নিরপেক্ষ পদার্থ, যে কোনো নিরপেক্ষ পদার্থের ক্ষেত্রে জারণ মানটা কি হয়? শূন্য হয়। আর যদি ক্যাটায়ন বা অ্যানায়ন, তাদের চার্জ সংখ্যা অনুযায়ী তাদের জারণ মানটা হয়ে থাকে। কেমন? যেমন যদি এরকম ধরা হয় যে সোডিয়াম, তাহলে এখানে জারণ মানটা কি হবে? +1। অক্সিজেন হচ্ছে 2-, তাহলে এর জারণ মানটা কি হবে? -2। এরকম। এখন কয়েকটা ব্যতিক্রম আছে, সেটা আপনাদের বই দেওয়া আছে। পার অক্সাইডে কত, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, এই মানটি একটু আমরা কি করব? মনে রাখবো। অর্থাৎ পার অক্সাইড এবং সুপার অক্সাইডে আপনাদের এখানে একটা জারণ মানের ছক দেওয়া আছে, সেটা একটু মনে রাখবো। এখন জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? ধরেন প্রশ্ন দিল K2 Cr2 ও 7, এখানে দিল এর নিচে, তারপর আরেকটা দিল NH4 প্লাস, যে প্রশ্ন দিল নাইট্রোজেনের ক্ষেত্রে জারণ মান। এইভাবে প্রশ্নগুলো দিল। আরেকটা দিল মনে করেন তিনটা আমি দিয়ে বুঝাচ্ছি, KMnO4, এরকম কন্ডিশনে দিয়ে দিল। ভালো কথা, দেখেন এখানে দিল এর জারণ মান কত। তাহলে আমরা কি আগে আমরা যখন জারণ মান নির্ণয় করতাম তখন বলতাম যে ধরি এর জারণ মান কত x, এভাবে করতাম না? তাহলে এত সময় কি পাওয়া যাবে? এত সময় পাওয়া যাবে না। তাহলে শর্টকাট আমরা কিভাবে নির্ণয় করবো একটু খেয়াল করি। এর পুরোটা জারণ মান কত? 0। এটা একটা নিরপেক্ষ পদার্থ না? তাহলে নিরপেক্ষ পদার্থের ক্ষেত্রে জারণ মান কত ধরলাম? 0 ধরলাম। তাহলে জারণ মানটা যদি 0 হয়, খেয়াল করেন অক্সিজেন, একটা অক্সিজেনের জন্য জারণ মান কত? মাইনাস। তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে? 7টা। তাহলে 7 দুগুনি -14। বুঝা গেছে? আচ্ছা, একটা অক্সিজেনের জন্য, সরি একটা পটাশিয়ামের জন্য জারণ মান কত? +1। তাহলে এখানে কয়টা পটাশিয়াম আছে? তাহলে +2। আর কত হলে, আর কত হলে এই পুরোটার মান 0 হবে? আচ্ছা, আমরা এভাবে বুঝি, বীজগণিত যদি আমরা লিখি যে +2, তারপর হচ্ছে, তাহলে এরকম যদি মাইনাস হয়, তাহলে আমরা এটা পুরোটা শূন্য করলে এই 2 এর সাথে আর প্লাস কি করব? 12 যোগ করব। তাহলে আমরা ধরেন এখানে প্লাস কত দিলাম? 12 দিলাম। তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত হলো? আসলে কি তাই? বলছে না। কেন? বলছে এখানে ক্রোমিয়াম কয়টা আছে? সুতরাং 2 দিয়ে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে 6 দুগুনি 12। তাহলে প্রশ্ন এইভাবে দিতে পারে। প্রশ্ন দিল যে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান কত? ক নম্বরে দিল 6 -6, খ নম্বরে দিল 6, গ নম্বরে দিল 12, ঘ নম্বরে দিল +6। কোনটা অ্যান্সার দেবেন?
তখন ও বলবে যে এই যে সরাসরি তো 12 পেয়ে গেছে, তখন অনেকে এটা কি কি মেরে দিবে না, কিন্তু আসলে কিন্তু এখানে কয়টা আছে, দুইটা আছে, সুতরাং আমাকে দুইটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, দিয়ে প্লাস। ঠিক আছে, এখন এটার বের করতে পারা যাবে শর্টকাটে, বলেন তো, আপনারা বলবেন। তাহলে এখানে কত দেব, -8, এখানে কত দেব, +1, একদিকে এগুলো সাধারণত ধাতুগুলো প্লাস, তাহলে +1, তাহলে এখানে কত হবে, +7। কে বুঝতে পারেনি বলেন, দয়া করে একটু বলেন যে আমি বুঝতে পারিনি। পারা গেছে সবাই বুঝতে? তাহলে এই করার কারণ হচ্ছে যে পুরোটার মান হচ্ছে 0 তাই, ঠিক আছে। এখন যখন এরকম চার জ্বালাগুলো যুক্ত হবে তখন কি করব, তখন সমানের দিকে একটা চার্জ বসিয়ে দেবো, প্লাস চার্জ থাকলে প্লাস চার্জ। ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে বলেন তো কত হবে, একটার জন্য +1, তাহলে চারটার জন্য +4, সমানের ব্যাপারে গেলে কি হবে, -4। তাহলে আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের একটা দিলাম, বলেন তো এটা বের করতে পারবেন? এটা মেডিকেলে আসছিল, কিন্তু এবার আপনাদের টার্গেট। ব্লিচিং পাউডারের সংকেত কি, CaO Cl, এটা না ব্লিচিং পাউডারের সংকেত, ব্লিচিং পাউডারের সংকেত এটা না, এই জানেন না নাকি, CaO Cl, আমরা মনে রাখার জন্য বলি Cl, সিএল মামা, খেয়াল করেন। এখন প্রশ্ন দিল, ভালো করে, খুবই ভালো করে খেয়াল করবেন, উক্ত যৌগে ক্লোরিন এর জারণ মান কত? হ্যাঁ, মুখস্থ করেছেন না ই করেছেন? আচ্ছা, -1 + 1, ঠিক আছে, অ্যান্সার হলো। এখন বের করতে পারবেন কি এটা? আচ্ছা, তাহলে এরকম যদি কন্ডিশন হয় তাহলে কি করব? কিছু কিছু মলের ক্ষেত্রে, বা সরি, কিছু যৌগের ক্ষেত্রে এরকম কিছু পাবেন যেগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে যৌগমূলক থাকে। যৌগমূলকটা আমরা বুঝি কয়েকটা পরমাণুর সমষ্টি, যেটা পরমাণুর ন্যায় কি করে, আচরণ করে, সেটাকে বলা হয় যৌগমূলক। এই যৌগমূলক গুলোর জারণ মান সাধারণত তাদের ই অনুযায়ী হয়। যেমন এখানে এটা একটা যৌগমূলক, তাহলে এর জারণ মান, OCl এর জারণ মান হচ্ছে -1। তাহলে এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে OCl এর জারণ মান -1। তারপর হচ্ছে যে অনেক সময় কিছু যৌগ আছে, যেমন হচ্ছে P বা SO4 2-, তাহলে এর জারণ মান -2। তাহলে এইভাবে আমাদের মনে রাখতে হবে। খেয়াল করেন, বললাম যে এখানে এর জারণ মান কত হলো, -1 হলো। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি যে বললাম যে এই ক্লোরিনের ক্ষেত্রে, প্রথম ক্লোরিনটার ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে কত জারণ মান, কি বললাম গো, উল্টাপাল্টা করে দিলাম নাকি, সংকেতটা কি ঠিক লিখেছি, একটু দেখি তো সংকেতটা কি ভুল লিখলাম নাকি, ঠিক লিখেছি না? হ্যাঁ, না ঠিক আছে, আন্দাজে আমি বলছি, ঠিক আছে। দেখেন, আচ্ছা তাহলে আমরা কিভাবে বের করবো, খেয়াল করি। তাহলে আমি ধরলাম যে এই ক্লোরিনটা বের করতে হবে, এখানে দুইটা ক্লোরিন আছে, দুইটারই বের করা লাগবে। তাহলে আমি বললাম এই ক্লোরিনটা বের করব, তাহলে ওই ক্লোরিনটাকে আমি ধরলাম যে এটা এক্স, তাহলে এক্স আকারে ধরলাম। তাহলে এগুলো কি অবস্থা আছে, যোগ আকারে আছে না? আচ্ছা, তাহলে যোগ বসাই। এইটুকুনের জারণ মান কত বললাম, তাহলে -1। আবার এইটুকুনের জারণ মান কত, +2, ক্যালসিয়ামের +2 না? আচ্ছা, খেয়াল করি, তাহলে এখন বলেন পুরোটার, এই পুরোটার জারণ মান কত হবে, 0 না? তাহলে আমরা এদিকে 0 বসাতে পারি। আচ্ছা, তাহলে বলেন তো কত হবে, x সমান, তাহলে -1, এদিকে কত হচ্ছে, 2 থেকে 1 বাদ, কত, +1, আর এদিকে তো প্লাস ছিল, সমান হচ্ছে কত, 0। তাহলে এটা যদি ওই পারে যায় তাহলে কত হবে, তাহলে একটা ক্লোরিনের মান কত পেলাম আমি, -1। তাহলে এইটুকু আগে তুলে দিই। হয়েছে এটা? আচ্ছা, এবার বলছে যে এখানে বলেন যে শেষের ক্লোরিন বা মাঝের ক্লোরিন, বলেছে ক্লোরিনের জারণ মান কত, তাহলে এখানে তো ক্লোরিন আছে, আছে না? তাহলে এখন খেয়াল করি, আমরা বাদ বাকি আছে এই অংশটুকু, তাহলে OCl, এটা একটা মূলক, তাহলে এই মূলকের জারণ মান কত হচ্ছে, -1 বললাম না? তাহলে এর জারণ মানটা হচ্ছে -1। আচ্ছা বলেন তো
অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান কত? -2। তাহলে আমি যদি এখানে -2 দিই আর এখানে হচ্ছে ক্লোরিনেরটা বের করতে হবে, তাহলে ধরলাম যে y বা x ধরলাম, তাহলে এটুকুনের পুরোটা জারণ মান কত ছিল? -1 ছিল না? -1 ছিল। তাহলে এই 2টা যদি ওই পারে চলে যায় তাহলে কত হবে? -1 + 2 সমান কত হবে? +1। তাহলে ক্লোরিনের জারণ মানটা হচ্ছে -1 + 1, অথবা যদি আমরা +1 -1। তাহলে শর্টকাট আমরা খালি মনে রাখবো যে ব্লিচিং পাউডারের ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান -1 + 1। কিছু কিছু জারণ মান আপনাদের বই অনেক ব্যতিক্রম দেওয়া আছে, ব্যতিক্রম পড়বো না, আসবে না। তারপর এগুলো গণনা ভিত্তিক আসবে না, লাস্টের দিকে চলে আসছে। আর ছোট্ট দুই একটা টপিক আছে, তাহলে শেষের দিকে আমাদের দেখেন টাইট্রেশনের ক্ষেত্রে বা আমরা ওই যে করিনি, অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে কি বলা হয়? কোন বিক্রিয়া বলা হয়? প্রশমন বিক্রিয়া বলা হয়। অ্যাসিড ক্ষার যদি আমরা বিক্রিয়া করাই সেক্ষেত্রে হয় আমরা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার, এরকম। অর্থাৎ আমরা এই প্রশমন বিক্রিয়াটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কেমন? দেখেন, প্রথমটা বললাম, একটু আপনাদের লিখতে হবে না। প্রশমন বিক্রিয়া মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, তাহলে আমাদের পাকস্থলীতে কোন বিক্রিয়া হচ্ছে? প্রশমন বিক্রিয়া, তাই না? আচ্ছা দেখেন, এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে 4 ক্যাটাগরি হয়। 1 নম্বর বললাম তীব্র অ্যাসিড, এ দ্বারা বোঝাচ্ছি, প্লাস দুর্বল ক্ষার, KHAR ক্ষার। মনে করেন যে বাংলাদেশে চ্যাট করছি, তাই না? আপনি কেমন আছেন, এরকম আছে না অনেকে? আসান, আপনার বাড়ির পাশাই আমার বাড়ি, এরকম বলে। যাই হোক, পাশে, ও বুঝাচ্ছে পাশে, কিন্তু আসলে পাশাই হয়ে যায়। যাই হোক, একটু আমাদের তো দেখেন বললাম তীব্র অ্যাসিড, দুর্বল ক্ষার। আবার হতে পারে তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। তারপর হতে পারে দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার। তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল। এবার 4টা ক্যাটাগরিতে হতে পারে না? তাহলে আমরা এই কথাটা একটু যদি মনে রাখতে পারি যে প্রশমন বিক্রিয়াগুলো তো 4 ক্যাটাগরিতে হতে পারে এবং এদের একটা প্রশমন বিন্দু আছে। প্রশমন বিন্দুটা কি? একটা বিক্রিয়া ঘটছে এবং ওই বিক্রিয়ায় পিএইচ এর মান সর্বোচ্চ যখন মানে পরিবর্তন হয়, সেই অবস্থাটাকে আমরা সচরাচর কি বলি? প্রশমন বিন্দু বলে থাকি। তো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিন্দুর মান কত হতে পারে? পিএইচ এর ক্ষেত্রে 7 হবে না? কারণ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, তাহলে সেখানে না অ্যাসিডের ধর্ম থাকবে না ক্ষারের ধর্ম থাকবে, তাহলে পিএইচ কত হবে? 7 থাকবে। তাহলে আমরা এই কয়েকটা কথা লিখবো। লেখেন, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে পিএইচ বিন্দুর মান 7। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে পিএইচ মান বা প্রশমন বিন্দু, পিএইচ মান বা প্রশমন বিন্দু হবে কত? 7। তাহলে এখন একটা আপনাদের প্রশ্ন যদি আমি করি, বলেন তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার, কি বললাম? তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তাহলে পিএইচ বা প্রশমন বিন্দুর মানটা 7 থেকে কমবে না বাড়বে? কমবে। কমার পক্ষে কয়জন? এসব হাত তুলে যে আমরা আছি। আচ্ছা, সবাই ঠিক। আসলে হচ্ছে দেখেন, তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তাহলে এই ক্ষেত্রে অ্যাসিডের সাধারণত পিএইচ কত হয়? 7 এর নিচে হয় না? তাহলে অ্যাসিডটা নিজে তীব্র, তাহলে যদিও বিক্রিয়াটা প্রশমন, কারণ অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, কিন্তু তার পিএইচ মানটা কি হয়ে যাবে? 7 এর থেকে কমে যাবে, অর্থাৎ প্রশমন বিন্দুর মানটা 5.8 মতো হয়ে থাকতে পারে। ঠিক আছে, এই বইটা থেকে আপনারা পড়তে পারেন অথবা লিখতে দরকার নাই এগুলা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারেরটা মনে রাখবেন। এখন যদি ক্ষার মনে করেন তীব্র হয়, অ্যাসিড কি হয়? দুর্বল হয়, সেক্ষেত্রে প্রশমন বিন্দুর মানটা কি হবে? 7 এর চেয়ে। তাহলে এই কথাগুলো একটু মাথায় রাখবেন। এখন আপনাদের বই একটা দেখেন, টাইট্রেশনের ক্ষেত্রে বা অ্যাসিড ক্ষার নির্দেশক, পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠায় আছে জানো? অ্যাসিড ক্ষার নির্দেশক আছে না? একটা ছক থাকার কথা, কত পৃষ্ঠায় যেন আছে, একটা পাতাটা উল্টে দিচ্ছি। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে, পৃষ্ঠায় যে খুঁজে পাচ্ছি না, 47 মনে হয় না? হ্যাঁ, দেখেন নির্দেশক অ্যাসিডে কেমন বর্ণ প্রদর্শন করে, ক্ষারে কেমন বর্ণ প্রদর্শন করে। যেমন থাইমাল ব্লু অ্যাসিডে লাল, ক্ষারে কেমন বর্ণ প্রদর্শন করবে? হলুদ।
পিএইচ মানটা মনে না রাখলেও চলবে, কিন্তু হচ্ছে যে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে মিথাইল অরেঞ্জ অ্যাসিডে কোন বর্ণ ধারণ করে, বা গোলাপি লাল, এরকম আছে না? তাহলে এই ছকটা আপনাদের জন্য কেমন ফরজ, পাশে ফরজ কথাটা লিখে নেন। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়েছিলাম না? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সাধারণত কি থাকবে, ওগুলোতে বলেছিলাম চিনার উপায় কার্বন থাকবে। তাহলে এটা কি বলা যেতে পারে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কেন, এখানে তো কার্বন আছে, এটা ব্যতিক্রম। ক্লোরিন হোক বা যাই হোক, সি আছে কিনা এই কথাটা মনে রাখতে হবে, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে আমরা চিনার উপায় হচ্ছে সি থাকবে, কিন্তু এটা একটা ব্যতিক্রম এবং এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে। মোলার দ্রবণ বা প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানতে পারি সেটাকে বলা হয় কি? প্রমাণ দ্রবণ। আচ্ছা, এখান থেকে আর ওইরকম কিছু নাই। আচ্ছা, আপনারা একটু শুনেন, ক্রোম্যাটোগ্রাফি আছে না? ক্রোম্যাটোগ্রাফি আছে তো? এই ক্রোম্যাটোগ্রাফির অংশটুকুর ক্ষেত্রে আপনারা গ্যাস ক্রোম্যাটোগ্রাফিটা একটু রিডিং করিয়েন। কি ক্রোম্যাটোগ্রাফি বললাম? গ্যাস ক্রোম্যাটোগ্রাফি। তবে বারবার বলছি, জারণ সংখ্যা এবং জারক বিজারক 5 স্টার বা 9 স্টার যাই দিবেন দেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। বললাম যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জারক বিজারক, আর হচ্ছে আপনার কি লাস্টে বললাম গো, নির্দেশক গুলা। এগুলো হচ্ছে 5 স্টার 9 স্টার যা দিবেন, এগুলো থেকে আসার মতো, এবং জারণ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, আজকের মতো অধ্যায়টা শেষ করলাম এখানে।